সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু হওয়া একটা সময় অনেকটা স্বাভাবিক ঘটনা ছিল। তবে মাতৃমৃত্যু এখন আর কোনো স্বাভাবিক ঘটনা নয়। গত 50 বছরে মাতৃমৃত্যুর হার কমেছে অনেকটা। মাতৃমৃত্যুর ঘটনার খবর শুনলেই প্রশ্ন ওঠে, কেন মৃত্যু হলো? কিন্তু বর্তমান সময়ে আধুনিক স্বাস্থ্য প্রযুক্তির অবদানে অনেকটাই মাতৃমৃত্যু কমে এসেছে। একজন গর্ভবতী মায়ের জন্য গর্ভকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর তারই ধারাবাহিকতায় আমাদের ঝিনেদে টিভির আজকের আয়োজনে থাকছে গর্ভকালীন স্বাস্থ্যসেবা নিয়ে বিস্তারিত কিছু কথা। আর অনুষ্ঠানের উপস্থাপনায় আমি থাকছি TH শিফাত সিদ্দিকী। এবং এই অনুষ্ঠানে আমাদের অত্যন্ত সুন্দর পরামর্শের জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষ অতিথিকে, ডক্টর তনু চৌধুরী একা ম্যাডামকে। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ম্যাডাম, আজকের দিনটা কেমন ছিল? ভালো, আজকে ভালো। এটা আপনার হাসি বলে দিচ্ছে, আসলে আজকের দিনটা অনেক সুন্দর ছিল। ম্যাডাম, আমরা আজকে কথা বলতে চাই গর্ভকালীন স্বাস্থ্যসেবা নিয়ে। ম্যাডাম, গর্ভাবস্থায় অনেকেই আমরা বুঝে উঠতে পারি না আসলে কি কি স্বাস্থ্যবিধি আমাদের মেনে চলা উচিত বা কি কি বাধা নিষেধ আছে যেগুলো মেনে চললে একটা সুন্দর জীবন আমরা পৃথিবীতে আনতে সক্ষম হব। ম্যাডাম, শুরুতে আপনার কাছে জানতে চাইবো গর্ভকালীন স্বাস্থ্যসেবা বলতে আসলে কি বোঝায়, যদি বলতেন। কি আচ্ছা, একজন মা যখন বুঝবে যে আমি এখন গর্ভবতী, সেই সময়টা থেকে শুরু করে বাচ্চা জন্মের আগ পর্যন্ত তার শারীরিক এবং মানসিক যেসব সমস্যা হয় সেসব সমস্যা থেকে নিরাময় পাওয়ার জন্য যে চিকিৎসা প্রদান করা হয় বা তার বিভিন্ন পরীক্ষা করা হয় তার উপর, সেগুলি হচ্ছে স্বাস্থ্যসেবা। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আসলে আমরা যদি এই বিষয়গুলো জানি তাহলেই কিন্তু স্বাস্থ্যবিধি মেনে আমরা সুন্দর একটা জীবন পৃথিবীতে আনতে পারবো। কারণ তারও ধারাবাহিকতা আমরা জানি যে আপনারা সেবা দিয়ে যাচ্ছেন, দীর্ঘদিন যাবত আপনি সেবা দিয়ে যাচ্ছেন। যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, আসলে কি কি ধরনের রোগী আপনারা পাচ্ছেন বা কি কি ধরনের সমস্যা নিয়ে আসছে আপনাদের কাছে রোগীগুলো? গর্ভবতী মায়ের অনেক রকম সমস্যা হতে পারে। গর্ভাবস্থা যদিও কোনো অ্যাবনর্মাল কিছু না, এটা নর্মাল ফিজিওলজি হিসেবেই আমরা ধরে থাকি যে এটা কখনোই অ্যাবনর্মাল কিছু না। সন্তান জন্মদান একটি স্বাভাবিক প্রক্রিয়া। তারপরেও দেখা যায় এই সময় যেহেতু মেয়েদের শারীরিক এবং মানসিক বিভিন্ন রকম পরিবর্তন হয়, হরমোনাল ইমব্যালেন্স হয়, মানে নতুন একটা প্রাণ তার মধ্যে বেড়ে উঠছে, তার বিভিন্ন রকম সমস্যা হয়। এগুলোর মধ্যে যেমন ধরুন আপনার থাকে প্রথম 3 মাসের কথা যদি আমি বলি, প্রথম 3 মাসে দেখা যাবে যে প্রথম একটা বাচ্চা যখন তার পেটে আসে তখন প্রথমে দেখা যায় তার বমি বমি ভাব লাগলো বা তার পেটটা ব্যথা করলো। প্রথম 3 মাসে এসব সমস্যা নিয়ে আসতে পারে আমাদের কাছে, বা তার পরবর্তী যে কোনো সময় এরকম হতে পারে যে হচ্ছে তার মাসিকের রাস্তা দিয়ে রক্তপাত হচ্ছে বা তার পানি ভাঙছে বা তার মাথা ঘোরাচ্ছে বা সে চোখে ঝাপসা দেখছে। এসব সমস্যা নিয়ে কিন্তু মানুষ স্বাস্থ্যকেন্দ্রে আসে। যতদিন পর্যন্ত সে বাসায় সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সে কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে তখন আসে না। মেনলি এইসব সমস্যা যখন সে ফেস করে তখনই স্বাস্থ্যকেন্দ্রে আসে। ধন্যবাদ ম্যাডাম। দর্শক, ম্যাডাম কিন্তু বলছিল আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের গর্ভবতী মায়েরা আসলে কি কি সমস্যা নিয়ে আসে এবং তার সমাধানও কিন্তু রয়েছে। ম্যাডামের কাছে এখন আরেকটু জানতে চাইবো, ম্যাডাম, গর্ভকালীন সময়ে বা গর্ভবতী হওয়ার পরে একজন মা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন বা অনেকেই হয়, সেক্ষেত্রে বাচ্চা এবং মায়ের কি ধরনের ঝুঁকির সম্ভাবনা থাকে? অনেক ঝুঁকির সম্ভাবনাই থাকে। যেমন ধরেন, যদি মা ডায়াবেটিস মেলাইটাসে আক্রান্ত হন বা যদি মার প্রেশার থেকে থাকে অথবা কোনো ডিজিজ, যেমন ধরেন আপনি HIV, এইডস, হেপাটাইটিস, এসব যদি কোনো রোগ থাকে যেগুলো হচ্ছে বাচ্চার শরীরেও প্রবেশ করতে পারে, তখন কিন্তু মায়ের সাথে সাথে মানে মায়ের ঝুঁকির সাথে সাথে বাচ্চার ঝুঁকি থাকে। যেমন ধরেন আমি যদি চিন্তা করি যে কোনো একটা মা ডায়াবেটিক, তাহলে কিন্তু তার বেবির ক্ষেত্রে এরকম হতে পারে তার বাচ্চার আকার বড় হয়ে যাচ্ছে, তার বাচ্চার সাইজটা বড় হয়ে যাচ্ছে, বাচ্চার মাথাটা বড় হয়ে যাচ্ছে, বাচ্চার ওজনটা বৃদ্ধি পাচ্ছে, বাচ্চা জন্মের পরপর হাইপোগ্লাইসেমিক হয়ে যাচ্ছে, মানে বাচ্চার সুগারের ঘাটতি থাকছে। তো মায়ের সাথে সাথে দেখা যায় যে বাচ্চারও কিন্তু অনেক রকম সমস্যাই হতে পারে। জি ম্যাডাম, একদম ঠিক বলেছেন। দর্শক, ম্যাডাম কিন্তু যেমনটা বলছিল আসলে অনেক ধরনের জটিলতা কিন্তু হতে পারে যদি কিনা গর্ভবতী হওয়ার পর একজন মায়ের বিভিন্ন ঝুঁকির মধ্যে থাকে এমনিতে, তারপরে যদি ডায়াবেটিসের কথা বলেন ম্যাডাম, হাইপারটেনশনের কথা বলেন, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু ঝুঁকিগুলো আরও বাড়িয়ে দেবে। এই ধরনের ঝুঁকি বা এই ধরনের রোগ যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যেয়ে তাদের পরামর্শে চিকিৎসা সেবা নিতে হবে। ম্যাডাম, আমরা গর্ভবতী মায়ের কথা ভাবলেই আমাদের মাথায় আসে পুষ্টির কথা, যে অনেক মাই আছেন যারা গর্ভবতী হওয়ার পরও পুষ্টিহীনতায় ভোগেন বা গর্ভবতী হওয়ার পূর্বেও পুষ্টিহীনতায় ভুগছেন। সেক্ষেত্রে তাদের পুষ্টিহীনতার কারণগুলোকে আসলে কেন একজন মা গর্ভবতী হওয়ার পর হঠাৎ করে পুষ্টিহীন হয়ে পড়েন? আচ্ছা, আপনি যদি দেখেন সিফাত, যে
গর্ভবতী হওয়ার পরপরই পুষ্টির ঘাটতি এরকম আসলে খুব কমই হয়। আমাদের মেয়েদের শরীরে দেখা যায়, মানে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন, দেখবেন যে হচ্ছে মেয়েরা গর্ভবতী হওয়ার আগেই দেখা যায় তারা আগে থেকেই অপুষ্টিজনিত সমস্যায় ভোগে। মানে বাংলাদেশের মেয়েরা দেখা যায় সবচেয়ে বেশি ভোগে আয়রন ডেফিসিয়েন্সিতে, মানে তাদের আয়রন খুবই কম থাকে। মেয়েদের তো দেখা যায় যে রজচক্র চলে, মাসিক চলে, তো দেখা যায় তখন থেকেই তাদের আয়রনের ঘাটতি থেকে যায়। ঘাটতিটা কিন্তু পূরণ করার জন্য তারা কোনো এক্সট্রা সাপ্লিমেন্ট বলেন বা খাবার বলেন সেরকম কিছুই পাচ্ছে না। তো এই মেয়েটাই যখন পরবর্তীতে দেখা যায় আপনার গর্ভবতী হয়, সেই আগের অপুষ্টিটাই কিন্তু সে এবারও সেই অপুষ্টিটা নিয়েই ভোগে। তো দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আয়রন ডেফিসিয়েন্সি থাকে, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে, আপনার হচ্ছে আরও বিভিন্ন রকম পুষ্টিহীনতায় ভুগতে থাকে। তো দেখা যায় যে আগেও যা ছিল, আস্তে আস্তে বাচ্চাটা আসার পর থেকেও তার সেই পুষ্টিহীনতা কিন্তু সে এখনও ভুগছে। এক্সট্রা এই পুষ্টিহীনতা থেকে আমাদের বের হতে হলে দেখা যায় যে বাচ্চা যখন পেটে আসে তখন থেকে আমাদের এক্সট্রা কিছু সাপ্লিমেন্ট নেওয়া উচিত। ভালো ভালো খাবার খেতে হবে, যেমন আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে, যে খাবারের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে ফোলেট আছে, ফলিক অ্যাসিড আছে, সেসব খাবার খেতে হবে। যেসব খাবারে আমাদের ভিটামিন আছে, মিনারেল আছে, প্রোটিন আছে, সেসব খাবার বেশি বেশি খেতে হবে আমাদের পুষ্টিহীনতা থেকে বাঁচতে হলে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। দর্শক, আপনারা কিন্তু দেখছেন ঝিনাইদহ টিভির স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান স্বাস্থ্য কথা। আমরা কিন্তু কথা বলছিলাম গর্ভাবস্থায় স্বাস্থ্যসেবা নিয়ে। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে পুষ্টিহীনতার ব্যাপারটি, আসলে পুষ্টির অভাব প্রতিরোধ করতে এবং একজন গর্ভবতী মায়ের পুষ্টিমান বজায় রাখতে কি ধরনের চার্ট মেনটেন করা উচিত বা সারাদিনে কি ধরনের খাবার খাওয়া উচিত যদি বলতেন। গর্ভবতী মা, যখন আমরা নর্মালি একজন মহিলাকে বলি আপনি যখন গর্ভবতী হয়েছেন, এখন আপনার মধ্যে আর একটা ছোট্ট শিশু আসছে, তো আপনি সবসময় যে পরিমাণ খাবার খেতেন তার থেকে অবশ্যই আপনাকে একটু হলেও বেশি খাবার খেতে হবে। কারণ আপনার নিজের নিডের পাশাপাশি একটা এক্সট্রা নিড কিন্তু থাকছে, খাবারের চাহিদা থাকছে এবং একটা এক্সট্রা পুষ্টির চাহিদা থাকছে। তো এই সময়টায় মাদেরকে বলবো খুব লাইট ওয়েট খাবার খেতে, যেটার মধ্যে ক্যালোরি থাকবে এবং প্রচুর পরিমাণে আপনার প্রোটিন থাকবে। প্রোটিন রিচ ফুড আমাদের এই সময় কেন বেশি খাওয়া উচিত? কারণ হচ্ছে বাচ্চার দেহ গঠনে প্রোটিনটা কিন্তু খুব সহায়তা করে। আবার দেখা যায় যে হচ্ছে আপনি যদি ক্যালোরি ইনটেক বেশি করেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আপনার ডায়াবেটিস হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। তো আমরা এই সময় মাকে বলি যে আপনি খুব ক্যালোরিযুক্ত খাবার খাবেন, কিন্তু পরিমিত ক্যালোরিযুক্ত খাবার খাবেন, কিন্তু আর যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যেমন ধরেন আপনি মাছ, মাংস, ডাল, এগুলো আমরা খেতে পারি, ডিম, এগুলো আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি। প্রচুর পরিমাণে মিনারেলস আছে, ক্যালসিয়াম, ফসফেট, ম্যাগনেসিয়াম যেগুলো আছে, ম্যাগনেসিয়াম বা পটাশিয়াম, এগুলো খাবার খেতে পারি আমরা। বিভিন্ন ফলমূল খেতে পারি। মেইনলি মোদ্দা কথা হচ্ছে আপনার ক্যালোরিযুক্ত এবং প্রচুর পরিমাণে প্রোটিন আছে, মিনারেল আছে, ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, এরকম খাবারই কিন্তু প্রতিবারের খাদ্য তালিকায় একজন গর্ভবতী মায়ের রাখা উচিত। অসংখ্য ধন্যবাদ। দর্শক, অনেক গুরুত্বপূর্ণ খাবারের কথা কিন্তু বলছি। শুধুমাত্র একজন গর্ভবতী মা না, আমরা যারা সুস্থ সবল আছি তাদেরও কিন্তু প্রয়োজন পুষ্টিকর খাবার। তাহলেই কিন্তু আমরা নিজেরা সুস্থ থাকতে পারবো এবং গর্ভবতী মাকে তো অবশ্যই পুষ্টিকর খাদ্যর পরামর্শ নিয়ে তারপর কিন্তু তাকে পুষ্টিকর খাবার খাইয়ে যেন গর্ভাবস্থায় কোনোভাবেই পুষ্টিহীনতায় না হোক সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। ম্যাডাম, অনেকেই বলে থাকে যে গর্ভকালীন সময়ে হাঁটা চলা একটু কম করতে বা বাইরে না যেতে, এক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়। বিশেষ করে যখন হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয় তখন কিন্তু অবশ্যই ট্রান্সপোর্ট অর্থাৎ যানবাহনের দরকার আছে। সেক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে বেল্ট ইউজ করা বা এই সময়টাতে একটু সতর্কতার সাথে চলা। আসলে সতর্কতা কি কোনো ফলপ্রসূ আছে বা থাকলে সেটা কেমন যদি বলতেন? আচ্ছা, এখন যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, এখন আমরা নর্মালি বলি যে আপনারা একটু ভিড় এড়িয়ে চলবেন। আর গর্ভবতী মা একজন মা যখন গর্ভবতী হয় তখন দেখা যায় তার এমনিতেই সে একটু ইমিউন কম্প্রোমাইজ থাকে। তখন যদি সে একটু ভিড় ভাট্টায় যায় বা কোনো সামাজিক প্রোগ্রামে গেল, তখন দেখা যায় কারো কোনো ইনফেকশাস ডিজিজ আছে, মা কিন্তু সেই ইনফেকশনটা নিয়ে নিল এবং মায়ের সাথে সাথে কিন্তু তখন বাচ্চাও আক্রান্ত হচ্ছে। আচ্ছা, এবার যাওয়া আসার ব্যাপারে বলি। যাওয়া আসার ব্যাপারে আমরা প্রথম 3 মাস এবং শেষের 3 মাসে কিছু নিষেধাজ্ঞা জারি করি। যেমন আমরা বলি যে প্রথম 3 মাসে আপনি এরকম কোনো জার্নি করবেন না যেটা আপনার জন্য ঝুঁকিযুক্ত। যেমন মনে করেন অনেক বেশি ঝাঁকি হচ্ছে, এরকম কোনো ট্রান্সপোর্টে আমরা চড়বো না। বা আপনি মনে করেন যে অনেকের কিছু অ্যাবনর্মালিটি থাকে প্লাসেন্টাতে, মানে বাচ্চার ফুলে, যেমন ধরেন প্লাসেন্টা প্রিভিয়া থাকে। আবার ধরেন কারো রক্তে সমস্যা আছে, কারো অ্যানিমিয়া আছে, সিকেল সেল ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে আমরা বলি যে আপনারা এয়ার ট্রান্সপোর্টটা অ্যাভয়েড করবেন, মানে আপনার অ্যারোপ্লেনে যাবেন না। ফার্স্ট ট্রাইমেস্টার এবং লাস্ট ট্রাইমেস্টার বাদে
আমরা মাঝের যে ট্রাইমেস্টার মানে মাঝের যে 3 মাস আমরা বলি যে আপনারা যদি দূরে কোথাও যাওয়ার হয় তাহলে অবশ্যই এই 3 মাসে আপনারা যেতে পারেন, মানে প্রথম 3 মাস এবং শেষের 3 মাস বাদ দিয়ে মাঝের যে 3 মাস থাকে ওই 3 মাসে যেতে পারেন। কিন্তু তার মানে এই না যে আপনি এমনভাবে যাবেন যেটা অনেক ঝাঁকিযুক্ত হবে আপনার জন্য, আপনার যাত্রাটা আরামদায়ক হবে না, কমফোর্টেবল হবে না। আপনার যেতে হলে অবশ্যই যদি আপনি দূরের কোনো মানে জায়গায় যেতে চান আপনাকে খুব ভালো ট্রান্সপোর্টের সহায়তায় আপনার যেতে হবে, যেটাতে আপনি আরামদায়ক থাকেন এবং আপনার কোনো ঝাঁকি না হয়, এরকম ট্রান্সপোর্টে যেতে হবে। একদম। দর্শক এই মুহূর্তে যারা দেখছেন তারা কিন্তু শুনলেন যে আসলে একজন গর্ভবতী মা যখন বাইরে যাবেন বা হাঁটাচলা করবেন, ভিড়ভাট্টা এড়িয়ে কিন্তু তাকে অবশ্যই একটা কমফোর্ট জায়গায় বসে জার্নিটা করতে হবে। আর তার সাথে আবারও জানিয়ে দিতে চাই, দর্শক এই মুহূর্তে যারা দেখছেন তারা কিন্তু চাইলেই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন আপনার জানতে চাওয়ার বিষয়টি আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব। মানে আপনি বলছিলেন যে গর্ভকালীন সময়ে হাঁটা চলাটা কিংবা অনেকটা ভিড়ভাট্টা এড়িয়ে চলা, যেহেতু আমরা একটা পেন্ডেমিকের সময় দিয়ে যাচ্ছি এবং যানবাহনের কথা বলছিলেন যে যানবাহনে অবশ্যই ভিড় এড়িয়ে এবং কমফোর্ট একটা জোনে বসে যাওয়ার জন্য, কারণ এর সব কিছু করার পরেও কেন যেন অনেকেই কমপ্লেন করে থাকে। হসপিটালে রোগী দেখার সময় আমি এই বিষয়গুলো খেয়াল করি যে পেটে ব্যথার কথা বলে থাকি। আসলে সব কিছু বাদ দিলেও কি পেটে ব্যথার সমস্যা কেন হচ্ছে, মানে সব কিছু কমফোর্ট ফিল করেও কেন হচ্ছে এই বিষয়টা? আচ্ছা, এখন আমি নর্মালি যদি একটা জিনিস চিন্তা করি যে দেখেন আপনার জরায়ুতে একটা ছোট বাচ্চা আসছে, জরায়ুটা তো নর্মালি ছোট একটা জিনিস, সেখানে আরও একটা ছোট একটা জিনিস আসছে, তো জরায়ুটা নর্মালি আগের তুলনায় বড় হচ্ছে। সে যখন বড় হবে তখন তার আশেপাশে যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো কিন্তু সে চাপ দিবে। তারপর যে লিগামেন্টগুলো আছে যেটা জরায়ুকে ধরে রাখছে, হ্যাঁ, সেই লিগামেন্টগুলো কিন্তু স্ট্রেচিং হবে। তো তখন দেখা যায় পেটে ব্যথা হতে পারে বা কোমরে ব্যথা হতে পারে, মা এটা কমপ্লেন করে। কিন্তু ধরেন গর্ভাবস্থায় শুধুমাত্র বাচ্চা পেটে আছে জন্যই যদি আমার ব্যথা হচ্ছে, ব্যাপারটা কিন্তু সেরকম না। আমি সুস্থ মানুষ, আমরা এখন যে পর্যায়ে আছি, তো এখন যদি আমাদের পেটে ব্যথা হয় তাহলে সেটা যেরকম মারও কিন্তু সেই সমস্যাগুলো হতে পারে। যেমন ধরেন এখন তার যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় সেখানেও তার পেটে ব্যথা হতে পারে। তার যদি কখনো এরকম হয় যে তার গল ব্লাডারে স্টোন আছে, মানে পাথর আছে, সেখান থেকেও কিন্তু তার পেটে ব্যথা হতে পারে। তার অ্যাসিডিটির কারণে তার পেটে ব্যথা হতে পারে। তার কিডনিতে কোনো সমস্যা আছে, পাইলোনেফ্রাইটিস আছে, কিডনিতে ইনফেকশন আছে, সেখান থেকেও কিন্তু তার পেটে ব্যথা হতে পারে। পেটে ব্যথার কারণ আসলে শুধুমাত্র যে বাচ্চা পেটে থাকছে বলেই সে পেটে ব্যথার কমপ্লেন করবে এরকম না, অ্যাসোসিয়েটেড আরও অনেক কিছু কারণেই সে পেটে ব্যথা কমপ্লেন করতে পারে। কিন্তু যেটা আমরা বলে থাকি যে যেহেতু ছোট একটা বাচ্চা আসছে পৃথিবীতে, জরায়ুটার সাইজটা অনেক ছোট থাকে, যখন হচ্ছে আরও একটা জিনিস এসে ওখানে ও নিজেও বড় হচ্ছে, তো দেখা যায় সে আশেপাশের অর্গানগুলোকে অনেক বেশি চাপ দেয়। তো সেক্ষেত্রে সেই জন্য দেখা যায় যে একটা সবসময় একটা ডাল পেইন মা কমপ্লেন করে যে আমার কোমরে খুব ব্যথা। তো এটা নিয়ে ভয়ের আসলে তেমন কিছু না, এটা নর্মালি বলা যায়। অসংখ্য ধন্যবাদ। দর্শক, ম্যাডাম কিন্তু বারবারই বলার চেষ্টা করছিলেন এবং বলেছেন যে গর্ভাবস্থায় একটা বাচ্চা পেটে আসলেই যে পেটে ব্যথা হবে গর্ভবতী মায়েদের, এরকমটা কিন্তু নয়। আরও বিভিন্ন কারণ কিন্তু এর সাথে জড়িত। যেমন অ্যাজ ইউজুয়াল আমরা নর্মাল যেটা চিন্তা করি নর্মাল মানুষ হিসেবে আমাদেরও কিন্তু পেটে ব্যথা হয়, ঠিক তেমনই কিন্তু গর্ভবতী মায়েরও পেটে ব্যথা হতে পারে। তবে সেরকম পেটে ব্যথা বা জটিল পরিস্থিতি দেখলে অবশ্যই কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর চিকিৎসা নিতে হবে। ম্যাডাম, গর্ভাবস্থায় আমরা অনেক জটিল পরিস্থিতির কথা শুনি, যেমন খিঁচুনি তার মধ্যে অন্যতম, যেটা সচরাচর আমরা দেখে থাকি। তারপর বমি হওয়া, অতিরিক্ত ঘেমে যাওয়া, অতিরিক্ত ব্লিডিং বা পেটে ব্যথা হওয়া, বিভিন্ন ডেঞ্জার সাইন বা বিপদ চিহ্ন আমরা দেখি। যদি স্পেসিফিক্যালি বলি যে একজন গর্ভবতী মায়ের আসলে কোন ধরনের বিপদ চিহ্ন বা ডেঞ্জার সাইন দেখলে আমরা স্বাস্থ্যকেন্দ্রের দিকে নিয়ে যাব? আচ্ছা, গর্ভবতী মা যদি দেখে কখনো যে তার হচ্ছে মাসিকের রাস্তা দিয়ে রক্ত আসছে, বা তার পানি ভাঙছে, বা সে চোখে ঝাপসা দেখছে, তার মাথা ব্যথা করছে, তার ঘাড় ব্যথা করছে, সে এসব টলারেট করতে পারছে না, মানে নর্মালের মধ্যে সে টলারেট করতে পারছে না, তখন অবশ্যই তার উচিত দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া। কারণ এই যে চোখে ঝাপসা দেখা বা তার পানি ভাঙা বা রক্ত যাওয়া, এগুলো কিন্তু আমরা ডেঞ্জার সাইন হিসেবে কল্পনা করি, মানে ডেঞ্জার সাইন হিসেবে বলে থাকি। তো এগুলো নিয়ে বসে থাকার কোনো মানে হয় না। যখনই মা দেখবে যে তার এরকম কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে, সে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চলে আসবে। দর্শক, চলছে কিন্তু আমাদের প্রশ্নোত্তর পর্ব এবং আমরা কিন্তু আজকে কথা বলছি গর্ভাবস্থায় স্বাস্থ্যসেবা নিয়ে। ম্যাডাম, গর্ভাবস্থায় ডায়াবেটিস কথাটা আসলে শুনলেই কেমন যেন এখন ভয় লাগে, কারণ ডায়াবেটিস ব্যাপারটা একদম
কি বলা চলে যে একজন মহামারীর মতো ছড়িয়ে পড়ছে, ঘরে ঘরে না প্রত্যেকটা ফ্যামিলিতে একজন করে যেন ডায়াবেটিস রোগী রয়ে গেছে। তো আমরা যদি গর্ভবতী মায়ের কথা চিন্তা করি, যে একজন মা যে এমনিতেই একটা নতুন প্রাণ নিয়ে বড় হচ্ছে, তো সেক্ষেত্রে যদি তার আবার ডায়াবেটিস হয়, সেক্ষেত্রে আমাদের অনেক জটিলতার কথা শুনতে পাই আমরা, যে এরকমটা হচ্ছে এরকমটা। আসলে গর্ভকালীন ডায়াবেটিস বিষয়টা আসলে কি? আচ্ছা, একটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, মানে গর্ভকালীন সময়ে যদি সে প্রথম ফেস করে যে তার এখন ডায়াবেটিস আছে, মানে প্রথম ধরা পড়লো। একটা হতে পারে মা আগে থেকেই ডায়াবেটিক, এটা হতে পারে। আর একটা হতে পারে যে বাচ্চা পেটে আসার পরে সে জানতে পারলো যে সে ডায়াবেটিক, এটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। তো মা যদি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসে ভোগে, তখন দেখা যায় তার কিছু কমপ্লিকেশন থাকে, যেমন ধরেন তার পেটে পানিটা বেড়ে যাওয়া, সে পানিটা ভেঙে গেল। দেখা যায় যে যে সময় বাচ্চা ডেলিভারির কথা ছিল, যে তারিখ দেওয়া ছিল, বা 9 মাসের যে একটা এস্টিমেশন আমরা দিই, এস্টিমেশন দিই যে এই টাইমে বাচ্চাটা ডেলিভারি হবে, সেই টাইমের আরও অনেক দিন আগে তার হচ্ছে পানি ভেঙে গেল, মেমব্রেনটা রাপচার হয়ে গেল, যে মেমব্রেন দিয়ে থাকে আর কি, সেই মেমব্রেনটা রাপচার হয়ে গেল, তার পানি ভাঙলো। দেখা যায় যে ডায়াবেটিস মেলাইটাস থাকলে বাচ্চার ওজনটা অনেক বেড়ে যায়, মানে বাচ্চার ওজনটা নর্মালের চেয়ে অনেক বেড়ে যায়। দেখা যায় যে হচ্ছে বাচ্চার মাথাটাও বড় হয়ে যায়, কখনো কখনো দেখা যায়। তারপর দেখা যায় যে বাচ্চা জন্মের পরপরই হাইপোগ্লাইসেমিক হয়ে যায়। মা ডায়াবেটিক ছিল যতক্ষণ সে পেটে ছিল, তারপর পেট থেকে যখন বের হলো বাচ্চাটা, দেখা যায় হাইপোগ্লাইসেমিক হয়ে যায়। তো দেখা যায় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস থাকলে সাথে কিন্তু প্রি এক্লাম্পসিয়া হওয়ারও চান্সটা বেড়ে যায় যদি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসটা থাকে। তো এরকম দেখা যায় যে অ্যাসোসিয়েটেড আরও অনেক কমপ্লিকেশন কিন্তু থাকে। আমি ডায়াবেটিসের কথা যদি আরেকটু যোগ করি, যে একজন মা ডায়াবেটিক বা গর্ভধারণ করার পরে এখন তার ডায়াবেটিস, সেই ক্ষেত্রে যে বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে বা যে বাচ্চা পৃথিবীতে আসছে, তারও কি ডায়াবেটিসের ঝুঁকি থেকে যায় এখানে? হ্যাঁ, ঝুঁকি থেকে যায় বলতে প্রথম অবস্থায় বাচ্চা আসার পরপরই কিন্তু আমরা চেক আপ করে নিই যে মায়ের যেহেতু ডায়াবেটিস ছিল, বাচ্চার কন্ডিশন কি। বাচ্চা মেইনলি দেখা যায় তখন হচ্ছে হাইপোগ্লাইসেমিকই হয়ে যায়, কারণ তখন সুগারটা বেশি ছিল, তখন সাপ্লাই দিচ্ছিল। কিন্তু এখন তো মার পেট থেকে যখন বের হয়ে আসলো, তখন তো সে তাকে সুগার সাপ্লাই দেওয়ার মতো কিছু নাই। তো দেখা যায় তখন বাচ্চা কিন্তু আর ডায়াবেটিক থাকে না, তখন বরং বাচ্চারও সুগারের ঘাটতি হয়ে যায়, তখন সে হাইপোগ্লাইসেমিক হয়ে যায়। আস্তে আস্তে দেখা যায় যে মা ডায়াবেটিক ছিল, বংশ পরম্পরায় হয়তো সে ডায়াবেটিস মেলাইটাস তার হতে পারে, আবার নাও হতে পারে। মা ডায়াবেটিক থাকলেই বাচ্চা পরবর্তী ডায়াবেটিস তার হবেই, ওরকম কোনো জোরালো কোনো আমার জানা নেই। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। দর্শক, ম্যাডাম কিন্তু বলছিল অনেক জটিল পরিস্থিতির কথা, বিশেষ করে গর্ভকালীন সময়ে যারা ডায়াবেটিসে আক্রান্ত হন বা ডায়াবেটিস হয়ে যায়, তাদের ক্ষেত্রে অনেক জটিলতা কিন্তু হতে পারে। এবং তার মধ্যে কিন্তু ম্যাডাম বলছিলেন যে জেস্টেশনাল ডায়াবেটিসের কারণে কিন্তু খিঁচুনি বা প্রি এক্লাম্পসিয়া আমরা মেডিকেলের ভাষায় যেটা বলে থাকছি, সেটাও কিন্তু হতে পারে। আসলে আমরা দেখে থাকি সচরাচর যে খিঁচুনির সময় একজন গর্ভবতী মায়ের বা একজন সাধারণ মানুষের, আমরা বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি ফেস করে থাকি, একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেটা যদি গর্ভকালীন মায়ের ক্ষেত্রে হয়ে থাকে, অনেকেই বিশেষজ্ঞ ডক্টররা বলে থাকেন যে এতে বাচ্চা এবং মায়ের প্রাণনাশের ঝুঁকিও বেড়ে যায়। ম্যাডাম, খিঁচুনিটা আসলে কেন হচ্ছে, বা এ থেকে বেঁচে থাকার কোনো উপায় কি আছে? এটা অনেক জটিল পরিস্থিতি তৈরি করে। হ্যাঁ, জটিল পরিস্থিতি তৈরি করে। বেঁচে থাকার উপায় তো অবশ্যই আছে, কিছু চেক আপ আছে, যেটা যদি অ্যান্টিনাটাল ভিজিটে মা আসে আমাদের এখানে, মানে গর্ভকালীন সময় যদি মা আমাদের কাছে চেক আপে আসে, তখন কিন্তু আমরা তার রেগুলার ব্লাড প্রেশার মনিটরিং করি। আমরা দেখি যে মার হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস আছে কিনা, তার ব্লাড প্রেশারটা কেমন, তার হচ্ছে প্রস্রাবের সাথে প্রোটিন যাচ্ছে কিনা, তার ইদিমা আছে মানে পায়ে পানি জমছে কিনা, কিছু কিছু জিনিস আমরা লক্ষ্য করি যখন মা অ্যান্টিনাটাল ভিজিটে আসে আমাদের কাছে, মানে গর্ভকালীন সময়ে যে ভিজিটটা হয়, তখন যদি মা আমাদের কাছে বেশ কয়েকবার আসে, তাহলে আমরা তার কিছু পরীক্ষা নিরীক্ষা করি, তাকে মনিটর করি। এসবের ভিত্তিতে কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ, মা হচ্ছে এক্লাম্পসিয়ার দিকে বা প্রি এক্লাম্পসিয়ার দিকে যাচ্ছে। তো দেখা যায় যখন প্রেশার বেশি থাকে, তখন আমরা মাকে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিয়ে দিই, তার লাইফস্টাইল কিছু মডিফিকেশনের চেষ্টা করি যে আপনি এই পদ্ধতিগুলো অনুসরণ করবেন, তাহলে হয়তো আপনি এক্লাম্পসিয়া প্রি এক্লাম্পসিয়ার হাত থেকে রক্ষা পাবেন। তো আমরা তাদেরকে আমাদের কাছে যখন অ্যান্টিনাটাল ভিজিটে আসে, তখন আমরা তার হেলথ চেক আপ করে তার জন্য কোনটা সুইটেবল হবে, যদি এরকম ঝামেলা হয়ও তখন সে কীভাবে পরিত্রাণ পাবে, আমরা কিন্তু তাকে সেটা বলে দিই।
দর্শক, ম্যাডাম কিন্তু বলছিল কতগুলো কোমরবিডিটির কথা, অর্থাৎ যেই রোগগুলো থাকলে আসলে খিচুড়িটা বেড়ে যেতে পারে, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, আবার আরো কোনো কমপ্লিকেশন বা জটিল রোগে যদি ভুগে থাকে তাহলে কিন্তু এরকম মারাত্মক লক্ষণ সহ একটা খারাপ পরিস্থিতি কিন্তু হয়ে যেতে পারে। মানে আমরা একটু ভিন্ন বিষয়ে কথা বলতে চাই, যে কিছুক্ষণ আগেও বলছিলাম যে পুষ্টিহীনতার কথা বা পুষ্টির অভাবে কিন্তু অনেক জটিল পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে রক্ত শূন্যতাও কিন্তু তার সাথে কেমন যেন একটা সরল যোগসূত্র আছে এখানে। রক্ত শূন্যতা বা গর্ভ অবস্থায় বিশেষ করে রক্ত শূন্যতার কারণ কি ম্যাডাম, কেন রক্ত কমে যায়? ওই যে বললাম আয়রনের ঘাটতি থাকে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা খুব কমন এখানে। শুধুমাত্র যে আপনার আয়রনের জন্যই রক্ত শূন্যতা হবে তাও না, আয়রনটা মেইন, মায়েদের শরীরে আয়রনটা খুব কম থাকে। তাছাড়াও আপনার ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হতে পারে, আপনার ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হতে পারে। আরও একটা কারণ হতে পারে, যেমন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের হচ্ছে কৃমি দিয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো কৃমি তো একটা পরজীবী, সে যখন আপনার দেহে থাকছে খাচ্ছে, তো স্বাভাবিকভাবে দেখা যায় আপনার শরীর থেকে সব পুষ্টি কিন্তু সেই নিয়ে নিচ্ছে। তো এগুলোই মেইনলি কারণ পুষ্টিহীনতায় ভোগা বা রক্তশূন্যতায় ভোগা। ম্যাডাম, এটা কি প্রতিরোধের কোনো উপায় আছে? প্রতিরোধের উপায় সম্পর্কে? হ্যাঁ, আপনি যদি রেগুলার আয়রন খান, আপনি দেখা যাবে আপনি বিভিন্ন খাবার থেকে আয়রন পাচ্ছেন। যেমন ধরেন আমরা ইজিলি যদি চেষ্টা করি, আমরা গ্রামাঞ্চলে দেখতে পারি কলার থোর, কলার মোচা, কাঁচা কলা, পালং শাক, এগুলোতে কিন্তু আয়রন থাকে। তারপর হচ্ছে আপনার সাইট্রাস ফ্রুট যেগুলো, যেমন ধরেন আপনি মালটা, এটা ফলিক অ্যাসিড, আপনার ফোলেটের খুব ভালো উৎস। তো এসব যদি আমরা ফলমূল শাকসবজি খাই, এগুলোর সাথে সাথে যদি আমাদের এরকম হয় যে আমাদের এছাড়াও আরও ঘাটতি রয়ে গেছে, আমরা যদি সাপ্লিমেন্ট নিই আমরা কিন্তু পুষ্টিহীনতা থেকে দূর করতে পারি। তারপর দেখা যায় যে আপনি পুষ্টির মধ্যে আপনি ক্যালসিয়ামটা এই সময় খুব জরুরি, আপনি যদি সাথে দুধ রাখেন, বা অনেকে দেখা যায় যে এই সময়টায় ডিম দুধ খেতে পারে না, তো আমি তাদের প্রতি আমার সাজেশন থাকবে যে যদি আপনারা ডিম দুধ খেতে না পারেন, প্রসেস করে খান। আমরা ডিম খেতে না পারি, আমরা সুজির সাথে ডিম দিয়ে খেতে পারি, আমরা পুডিং বানিয়ে খেতে পারি। তারপর দেখা যায় আমি দুধ খেতে পারছি না, আমি ছানা খেলাম বা আমি পনির খেলাম। এভাবেও কিন্তু আমি আমার চাহিদাটা পূরণ করতে পারি। মাকে আমি যদি একজন মা আসার সাথে সাথে যদি আমি বলে দিই যে আপনার এগুলো খেতে হবে, মা কিন্তু খাবে না। তো আপনি যদি খেতে পারছেন না বলে আপনি খাবেন না এরকম না, মাকে সাথে কাউন্সেলিং করতে হবে। যদি আপনি এভাবে খেতে না পারেন, আপনি খাবারটা প্রসেস করে খান, কিন্তু খান যেন আপনার শরীরে পুষ্টিটা যায়। দর্শক, ম্যাডাম কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে একটা খাবার না থাকলেও কিন্তু তার অভাব কিন্তু অন্যটা দিয়ে পূরণ করা সম্ভব। বিশেষ করে গর্ভবতী মায়েরা যখন রক্তশূন্যতায় ভুগবেন, তারা কিন্তু এই খাবারগুলো অবশ্যই অনেক যত্ন সহকারে খেতে হবে। তাহলে কিন্তু রক্তশূন্যতাকে এড়িয়ে আমরা কিন্তু আরেকটা সুন্দর প্রাণ কিন্তু পৃথিবীতে আনতে সক্ষম হব। ম্যাডাম, রক্তের কথা শুনলেই আমাদের পরীক্ষার কথা চলে আসে, কারণ মোস্ট অফ দ্য এক্সামিনেশন যেগুলো করা হয় গর্ভবতী মায়েদের বা সাধারণ মানুষের, সেটা কিন্তু রক্তের মাধ্যমে করা হয়, প্রস্রাবের মাধ্যমে পরীক্ষা করা হয়। গর্ভাবস্থা আসলে কি ধরনের পরীক্ষা করা হয়? আচ্ছা, আমরা গর্ভাবস্থায় যখন আমাদের কাছে একটা মা আসে, আমরা তার প্রথমে দেখি হিমোগ্লোবিন পার্সেন্টেজটা কেমন আছে, এটা আমরা চেক করি। আর সবার আগে চেক করি তার ব্লাড গ্রুপিংটা কি। কখনো কখনো দেখা যায় যে মার হচ্ছে রক্তপাত হচ্ছে, তখন দেখা যায় এমন একটা কন্ডিশনে চলে আসে যে আমি রক্ত ম্যানেজ করব না আমি রোগীটা বাঁচাবো, মানে এরকম একটা কন্ডিশন চলে আসে। তো তখন যদি আমি নাই জানি যে আমার ব্লাড গ্রুপিংটা কি, আমি কিন্তু রক্ত ম্যানেজ করতে পারবো না। তো সেজন্য আমাদের কাছে যখন আসে, আমরা প্রথমে যদি মা রক্তের গ্রুপ না জেনে থাকে তখন আমরা ব্লাড গ্রুপিংটা করি, তারপর আমি একটা হিমোগ্লোবিন পার্সেন্টেজ করি। আমরা দেখা যায় যে বিভিন্ন রকম ডিজিজ আছে, ইনফেকশিয়াস ডিজিজ আছে কিনা সেগুলো দেখার চেষ্টা করি, বা আমরা প্রস্রাবের পরীক্ষা করি, আমরা লিভার ফাংশন টেস্ট করি, আমরা কিডনি ফাংশন টেস্ট করি দেখার জন্য যে আরও তার অ্যাসোসিয়েটেড কোনো কোমরবিডিটি আছে কিনা, যেটা তার পরবর্তীতে সমস্যার ঘাটতি হতে পারে। আমরা হচ্ছে তার সুগার চেক করি, র্যান্ডম ব্লাড সুগার চেক করতে পারি। যদি দেখি যে সেখানে বেশি আছে, তখন আমরা আরও টেস্ট করে দেখতে পারি যে মা ডায়াবেটিক কিনা। তো আমাদের কাছে যদি আসে অ্যান্টিনেটাল ভিজিটে, তখন কিন্তু আমরা পেশেন্টের অবস্থা বুঝে সেরকম ইনভেস্টিগেশন পেশেন্টকে দিয়ে থাকি। আমি যদি এখানে একটু যোগ করি যে অনেকে আমার কাছে জানতে চান যে স্পেসিফিক যদি কয়েকটা পরীক্ষার কথা বলি যে যেটা না করলেই না, আচ্ছা, সেই কয়েকটা পরীক্ষার নাম যদি বলতেন। স্পেসিফিক বলতে আপনি তো বাসায় বসে দেখে বুঝবেন না যে ম্যাডাম বলে দিল এই কয়েকটা পরীক্ষা আমি করে নিয়ে আমি বাসায় বসে দেখব, সেটা কিন্তু আসলে হবে না। পেশেন্ট আমার কাছে যখন আসবে বা অন্য কোনো ডক্টরের কাছে যখন যাবে, সে যখন দেখবে তার কি কি কন্ডিশন অ্যারাইজ হচ্ছে, বা তার কোনো সে তার নর্মাল অবস্থা থেকে তার খারাপ কোনো কিছু হওয়ার চান্স আছে কি না, কোন দিক থেকে তার খারাপ চান্স হতে পারে, সেই পরীক্ষাগুলো কিন্তু দিবে। আমি যদি এখন আপনাকে বলে দিই যে এগুলোই করতে হবে, তা মানে প্রত্যেকটা পেশেন্টের জন্যই যে ওই ইনভেস্টিগেশনগুলোই করতে হবে এমনটা কিন্তু না।
আসলে আমরা কিন্তু সবসময় শর্টকাট খুঁজি যে কিভাবে হ্যাঁ। ছোট্ট করে বা শর্টকাটে পরীক্ষাগুলো করে আমরা না, সুস্থ না। থাকতে পারি। এই ক্ষেত্রে কিন্তু শর্টকাটের সুযোগ আসলে একদমই নেই। একজন চিকিৎসককে দেখিয়ে তার পরামর্শে আসলে টেস্ট করা উচিত এবং সেই টেস্টের উপর ভিত্তি করেই কিন্তু চিকিৎসকরা আমাদেরকে চিকিৎসা দিয়ে থাকেন। ম্যাডাম, গর্ভাবস্থার কথা যদি আবারও ফিরে যায় যে গর্ভকালীন সময় একজন গর্ভবতী মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বাচ্চা প্রসব বা ডেলিভারির সময়। অনেকেরই নর্মাল ডেলিভারি হয়, আবার অনেকেরই জটিল পরিস্থিতি তৈরি হয় যার কারণে প্রয়োজন হয় সিজারিয়ান সেকশন। আবার অনেকেই সবচেয়ে বড় যে অভিযোগটা আমি শুনি যে ডক্টররা ইচ্ছা করে নাকি সিজার করিয়ে দিচ্ছেন টাকার জন্য বা আরো বিভিন্ন ধরনের অভিযোগের কথা আর কি বলে। আসলে বিষয়টা কি আপনার কাছে যদি বলতেন? এটা তো ভ্রান্ত ধারণা যে ডক্টর ইচ্ছা করে আপনার সিজার করছে, ব্যাপারটা এরকম না। দেখা যায় যে আপনার কোমরবিডিটি আছে, যেমন ধরেন একটা মা যখন এক্লাম্পসিয়া নিয়ে আসবে, সে অলরেডি কনভালশনে আছে, মানে তার খিঁচুনি হচ্ছে, তখন তো আমি তাকে নর্মাল ডেলিভারি করাতে পারবো না, বা আমি তার নর্মাল ডেলিভারির জন্য ওয়েটও করতে পারবো না, তখন কিন্তু আমার সিজারিয়ান সেকশন করতেই হবে। বা ধরেন একটা ডায়াবেটিক মাদার যার বাচ্চার ওজন অনেক বেশি, আমি তার কিভাবে নর্মাল ডেলিভারি করাবো? বা দেখা যায় যে একটা মার পানি অনেকক্ষণ ধরে ভাঙছে, আমি তার কিভাবে নর্মাল ডেলিভারি করাবো? নাই হতে পারে। তো তখন কিন্তু আমাদের সিজারিয়ান সেকশন করতে হয় এবং আমরা সেটা পেশেন্টকে বলি যে এই কারণটার জন্য আপনার এখন সিজারিয়ান সেকশন করতে হচ্ছে, বা পেশেন্টের ফ্যামিলিকে আমরা সেটা বলি। এখন আমার মনে হয় না যে কোনো ডক্টরই কাউন্সেলিং না করে বা হচ্ছে তার মানে মায়ের এখন কি কন্ডিশন সেটা না জানিয়ে সিজারিয়ান সেকশন করে, এটা কেউ করে না। কোনো কোমরবিডিটি থাকলে তখনই তার সিজারিয়ান সেকশন করা হয়। বা যেমন ধরেন আপনি দেখা গেল যে একটা মায়ের ডায়াবেটিস আছে, তার বাচ্চার ওজন অনেক বেশি, এখন সে সিজারিয়ান সেকশনে যাবে না বা কিছু একটা, আমি সেটা শুনিও নিজে সে সিজারিয়ান সেকশনে যাবে না, আমি তার নর্মাল ডেলিভারি ট্রাই করলাম, দেখা গেলো বাচ্চাটা এত ওজনে বেশি, মাকে দেখা যাচ্ছে আমার পাশ কেটে বাচ্চা বের করতে হচ্ছে, মানে আমাদের ভাষায় আমরা যেটাকে বলি এপিসিওটমি, বা বাচ্চা বের হতে গিয়ে মার মাসিকের রাস্তা ছিঁড়ে যাচ্ছে, পেরিনিয়াল টিয়ার হতে পারে। তো তখন কিন্তু দেখা যাবে তার পরিবার এসে আমাকেই ধরবে যে আপনাকে কে মানা করলো সিজারিয়ান সেকশন করতে। তো এই রিস্কটা কিন্তু কেউই চায় না, আসলে কোনো ডক্টরই চায় না তার পেশেন্টটা অসুস্থতার দিকে আরও যাক বা তার পেশেন্টের কন্ডিশন খারাপ হয়ে যাক। তো দেখা যায় যে তার পেশেন্টের ভালোর জন্যই ডক্টর কিন্তু তার পরিবারকে কাউন্সেলিং করে বা যেটা সত্য সেটা বলেই কিন্তু সিজারিয়ান সেকশন করে। এটা আসলে ইন্টেনশনালি কেউ করে না যে সিজারিয়ান সেকশন করলেই সে টাকা পাবে, সেজন্য সে একটা পেশেন্টের সিজারিয়ান সেকশন করবে, ব্যাপারটা এরকম না। জি ম্যাডাম, আমরা এরকমও বলতে শুনি যে এখন এটা কেন যেন গ্রাম অঞ্চল পর্যন্ত চলে গেছে যে অনেকেই ভেবে নেয় যে যদি নর্মাল ডেলিভারি করে অনেক জটিল পরিস্থিতি হবে এবং মারা যেতে পারে, তারা সহজেই কেন যেন সিজারিয়ান সেকশনের দিকে প্রভাবিত হয়ে যাচ্ছে। আসলে বিষয়টা এমন কেন হচ্ছে? নর্মাল ডেলিভারি কেন চেষ্টা করছে না তারা? তারা চেষ্টা করছে না এখন সেটা তো তাদের ব্যাপার, তারা কেন চেষ্টা করছে না। আর এখন গ্রামাঞ্চল কেন, এখন সব জায়গায় ঘরে ঘরে ডাক্তার, মানে এখন আপনি ডাক্তারের কাছে এসে পরামর্শ নেবেন, তার থেকে দেখা যায় যে আশেপাশের লোকজন আপনাকে কি বলছে সেটাই গর্ভকালীন সময় মায়েরও বেশি মনে থাকে, তার আশেপাশের লোকজন যারা থাকে তাদেরও বেশি মনে থাকে। তো দেখা যায় যে অনেক সময়ই আমাদের কাছে আসে না, আমরা যদি তাকে কোনো একটা পরামর্শ দিই সে সেই পরামর্শটা নিতে চায় না, সে যেটা বোঝে সেটাই সে করে। এখন সেটা সম্পূর্ণ নির্ভর করে তার উপর। আমাদের কাছে আসলে আমরা কাউন্সেলিং করি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি, যদি তার নর্মালি হওয়ার চান্স থাকে আমরা নিজেরাও চেষ্টা করি, বা যদি না হওয়ার চান্স থাকে তাও আমরা বলি যে এটা হবে না, কিন্তু বা কি করবে না করবে সেটা কিন্তু তাদের উপরেই ডিপেন্ড করে। একদম ম্যাডাম। আরেকটি যদি আমি শহরতান্ত্রিক কথায় যাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এখন দেখছি যে অনেক যৌথ পরিবার ভেঙে মানে তারা কি বলে যে একাকী জীবনযাপন করছে, যেমন 2-3 জন একসাথে থাকছে। তো এর পেছনে কিন্তু দায়ী হচ্ছে পরিবারগুলো। আসলে পরিবারগুলো ছোট হয়ে যাচ্ছে, মানুষ পরিবার বড় করতে চাচ্ছে না, এবং এটার অন্যতম কারণ অনেকেই বলে থাকে সিজারিয়ান সেকশন। কেননা একবার সিজার করলে নাকি পরবর্তীতে বাচ্চা আবারও সিজার করার প্রয়োজন হতে পারে, বা সেক্ষেত্রে আমি যদি বেশি বাচ্চা নেয় কেউ, সেক্ষেত্রে কিন্তু তার বেশিবার সিজারিয়ান সেকশনের প্রয়োজন। আসলে বিষয়টা কেমন? একবার সিজার করলে কি আবারও সিজারের প্রয়োজন আছে আমরা যেমন ধরেন জরায়ু তো খুব ছোট, একটা বাচ্চা হওয়ার পর জরায়ু কিন্তু আস্তে 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 তার পূর্বের অবস্থায় ফিরে যায়। ধরেন এক মার প্রথমে হয়তো মার এমন কোনো ক্লিনিক্যাল কন্ডিশন অ্যারাইজ করলো যার জন্য হচ্ছে সিজারিয়ান সেকশন করতে হয়েছে, এখন সেকেন্ড টাইম সে আবার গর্ভবতী। তো সেক্ষেত্রে দেখা যায় যে কেউ রিস্ক নিতে চায় না, পরিবারও রিস্ক নিতে চায় না, ডক্টরও রিস্ক নিতে চায় না। কারণ হচ্ছে দেখা যায় যে এরকম হতে পারে যে যখন বাচ্চা ডেলিভারির সময় তখন হচ্ছে জরায়ুটা ছিঁড়ে যেতে পারে, কারণ পূর্বে কিন্তু তার একটা সিজারিয়ান সেকশন থাকার কারণে ওখানে একটা সেলাই ছিল, সেটা কিন্তু হতে পারে, ছিঁড়ে যেতে পারে। তো আমরা আসলে এই রিস্কটা কেউ নিতে চাই না, না পরিবার না কোনো ডক্টর, কারণ আমরা চাই না কোনো মা
মৃত্যুর দিকে চলে যাক। তো দেখা যায় যে প্রথমবার সিজার করলে আমরা কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার সিজার করে থাকি। ম্যাডাম এখানে মানে আমার কেন যেন প্রশ্ন বেড়ে যাচ্ছে এই ব্যাপারে যে আমরা কিন্তু পূর্বে দেখেছি বা আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা ছিলেন আমাদের বাবা দাদা তাদের ক্ষেত্রে কিন্তু এই সিজারিয়ান সেকশনটা এত বেশি জনপ্রিয়তা বা এত বেশি পছন্দ করতো না মানুষ, এটাকে কেন যেন নেগেটিভলি দেখা হতো। কিন্তু বর্তমান সময়ে কেন যেন এটা মানুষ বেছে নিচ্ছে, মানে এর মূল কারণটা কি? সিজারিয়ান সেকশনে কি কোনো অনেক কমপ্লিকেশনও থাকে আমরা দেখি, সব কিছু উপেক্ষা করে তবুও মানুষ সিজারিয়ান সেকশনের দিকে কেন যাচ্ছে? মানুষের দেখেন, আপনি কিছুক্ষণ আগে যখন বললেন যে মাতৃমৃত্যুর হার কিন্তু এখন অনেক কম, আগে কিন্তু অনেক বেশি ছিল না? তখন কিন্তু বিভিন্ন ক্লিনিক্যাল কন্ডিশন অ্যারাইজ করতো, যেটা হচ্ছে মানুষ বুঝতো না। আগে যদি খিঁচুনি হতো মানুষ কিন্তু সেটা বুঝতো না, দেখা যেত মা বাচ্চা পেটে থাকা অবস্থায় বাচ্চা সহ মা মারা গেছে, মা ডায়াবেটিক ছিল মা মারা গেছে, মায়ের পেটে অনেক পানি ছিল, বাচ্চা সুস্থ বাচ্চা আর জন্ম দিতে পারে নাই। তো হচ্ছে মানুষের মনে এখন একটা ভয় থেকে যায় যে হচ্ছে আমি যদি সিজার করে ফেলি তাহলে আমার বাচ্চাটা সহ আমার স্ত্রী সুস্থ থাকবে, এই ধারণাগুলো থেকেই হয়তো বা তারা সিজার করে। দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম গর্ভাবস্থায় স্বাস্থ্যবিধি নিয়ে এবং কি বলা চলে যে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ম্যাডামকে করলাম এবং অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে গর্ভকালীন স্বাস্থ্যসেবা বিশেষ করে সিজারিয়ান সেকশনে মানুষ কেন বেশি এত উৎফুল্ল হচ্ছে এবং সিজারিয়ান সেকশনে কিন্তু অনেক কমপ্লিকেশনও হতে পারে এবং অনেক রিস্ক ফ্যাক্টর এড়াতেও কিন্তু সিজারিয়ান সেকশন মানুষ বেছে নিচ্ছে। ম্যাডাম অনেকেই বলতে শোনা যায়, যদি আমি আরেকটু যোগ করি, যে রক্তের কোনো সমস্যা বা রক্তের গ্রুপের যে বিষয়টা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে রক্তের গ্রুপই অনেকেই জানে না একজন গর্ভবতী মা, তো এই রক্তের গ্রুপের ভিন্নতা বা একই হলে বা কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকলে গর্ভকালীন সময়ে কোনো জটিলতা হওয়ার পসিবিলিটি আছে? আপনি যেমন মনে করেন যে যদি হচ্ছে এরকম হয় যে মা পজিটিভ, মার ব্লাড গ্রুপ পজিটিভ, এ পজিটিভ, ধরেন আপনি মার ব্লাড গ্রুপ এ নেগেটিভ, ধরেন মার ব্লাড গ্রুপ হচ্ছে নেগেটিভ, আর যে বাচ্চা পেটে আছে তার ব্লাড গ্রুপ হচ্ছে পজিটিভ, তাহলে এখানে প্রথম বেবির ক্ষেত্রে কোনো সমস্যা আমার হয় না, ঠিক আছে? তো পরবর্তী বেবির ক্ষেত্রে কিন্তু সমস্যা হতেই থাকে। তো এই জন্য আমরা করি যে প্রথম বেবির পরপরই, প্রথম বাচ্চা জন্মদানের পরপরই, সেটা হোক নর্মাল ডেলিভারি, সেটা হোক সিজারিয়ান সেকশন, আমরা মাকে কিন্তু একটা অ্যান্টি-ডি ইনজেক্ট করে দিই। তো বাচ্চা জন্মের 72 ঘন্টার মধ্যে। তো তাতে দেখা যায় যে পরবর্তী যখন জন্মদান হয় তখন কিন্তু আর বাচ্চার মৃত্যু ঝুঁকিটা আর থাকে না, বাচ্চাটা সুস্থভাবেই জন্মগ্রহণ করতে পারে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। দর্শক, আমরা শুনছিলাম কিন্তু গর্ভকালীন সময়ে স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি। দেখতে দেখতে কিন্তু আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। ম্যাডামের কাছে এবার শেষ জানতে চাইব, ম্যাডাম গর্ভকালীন সময়ে একজন গর্ভবতী মায়ের আসলে কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত, যদি স্পেসিফিক বলি আপনার পরামর্শ কি থাকবে? আচ্ছা, স্বাস্থ্যবিধি তো বলতে মা কি ধরনের খাবার খাবে, কি ধরনের পোশাক পরিধান করবে, এসবই তো। আমি প্রথমেই বলবো যে একটা মা যখনই বুঝবে যে হ্যাঁ আমি গর্ভবতী, তখনই তার ভিজিটে চলে আসা উচিত এবং তখনই কিন্তু তার স্বাস্থ্যকেন্দ্রে এসে দেখানো উচিত। এবং আমরা রেকমেন্ড করি অ্যাটলিস্ট আপনার মা যদি বারবার ভিজিট না আসতে পারে, অ্যাটলিস্ট 4টা ভিজিট যেন সে করে। প্রথম 16 সপ্তাহের মধ্যে একটা ভিজিট করতে হবে, তারপর হচ্ছে আপনার 28 সপ্তাহের মধ্যে 4 সপ্তাহ গ্যাপ দিয়ে একটা ভিজিট করতে হবে, আর হচ্ছে 36 সপ্তাহের মধ্যে আপনার 2 সপ্তাহ গ্যাপ দিয়ে একটা ভিজিট করতে হবে। তার পরবর্তীতে তার যে কোনো সমস্যা হলে ডেলিভারির আগ পর্যন্ত সে 1 সপ্তাহ গ্যাপ দিয়ে ভিজিট করতে পারে, বা এর মধ্যে যদি তার আরও কোনো প্রবলেম হয় তাহলে তার আগেও সে ভিজিট করতে পারে। এই ভিজিটগুলো তার করতে হবে। তখন কিন্তু আমরা মার হচ্ছে বিভিন্ন প্যারামিটারগুলো কিছু চেক করি, কী অসুস্থতা চেক করি, হিস্ট্রি নেই, তার কোনো আগের রোগ আছে কিনা বা আগে বাচ্চা আছে কিনা, তার কোনো শারীরিক অসুস্থতা আছে কিনা, এসব দেখে আমরা তাকে একটা অ্যান্টিনাটাল কার্ড করে দিই। ওই অনুযায়ী আমরা তার ট্রিটমেন্টটা স্টার্ট করি। আর তাদের মায়ের প্রতি আমার হচ্ছে সাজেশন থাকবে যে আপনারা খাবারের ব্যাপারে খুব সচেতন থাকবেন এবং আশেপাশে যে মানুষজন আছে তাদের কাছে আমার বলার থাকবে যে যেহেতু এই সময়টা মায়ের শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই একটু ভালনারেবল থাকে, তো দেখা যায় এই সময় মায়ের হরমোনের কিছু পরিবর্তনের কারণে তার মানসিক দিকটা সে একটু উইক থাকে, তার কথায় কথায় মন খারাপ হতে পারে, সে কান্না করতে পারে, সে হয়তো দেখা যায় যে পরিবারের সাপোর্ট পেল না, সে আরও বেশি দুর্বল হয়ে পড়লো। তো আশেপাশে যারা থাকবে তারা অবশ্যই তাকে মেন্টালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে এবং এর সাথে সাথে তার পুষ্টিকর খাবারও খেতে হবে। এভাবেই একজন মা আস্তে আস্তে মানে
একটা সুন্দর শিশুর জন্ম দিতে পারবেন। আরেকটু যদি যোগ করি, পার্সোনাল হাইজিনের ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে কি? হ্যাঁ, পার্সোনাল হাইজিনের ক্ষেত্রে পরামর্শ বলতে সবসময় তো পার্সোনাল হাইজিনটা আসলে মেনটেন করা উচিত। আমি যখন ওয়াশরুমে যাব, আমার ভালো করে হাত ধুতে হবে, আমাকে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, তো পার্সোনাল হাইজিন তো মেনটেন করতেই হবে। অসংখ্য ধন্যবাদ। আসলে দর্শক, এত ব্যস্ততার মাঝেও কিন্তু ম্যাডাম আমাদেরকে সময় দিয়েছেন এবং চেষ্টা করেছেন আপনাদেরকে গর্ভকালীন স্বাস্থ্যসেবা নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলার জন্য। আর এই অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় আছে ঝিনাইদহ টিভি। ম্যাডাম, ঝিনাইদহ টিভি সম্পর্কে আপনার কিছু বলা আছে? ঝিনাইদহ টিভিকে আমার অসংখ্য ধন্যবাদ। আমার কথার মাধ্যমে যদি কেউ উপকৃত হয়ে থাকে তাহলে সেটাই হবে আমার প্রাপ্তি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে ছিলেন এবং দেখছিলেন অনুষ্ঠানটি, আমরা কিন্তু সবসময় চেষ্টা করে থাকি ঝিনাইদহ টিভির স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথায় স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে কথা বলার জন্য, বিভিন্ন দিক আপনাদেরকে পরামর্শ দিয়ে আপনাদেরকে সঠিক গাইডলাইন মেনটেন করে আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি এবং সবাই মিলে যেন একটা সুন্দর সমাজ, একটা সুন্দর দেশ গড়ে তুলতে পারি, সেটা কিন্তু আমাদের প্রচেষ্টা। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম TH শিফা সিদ্দিকী এবং আমাদেরকে সুন্দর পরামর্শ দিচ্ছিলেন ডক্টর তনু চৌধুরী একা। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এবং ঝিনাইদহ টিভির সাথেই থাকবেন। শেষ করছি আজকের স্বাস্থ্য কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।